আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 22 ব্যাচের অ্যাসাইনমেন্ট নিয়ে সামনে আসলাম। তোমাদের অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। ফার্স্ট অ্যাসাইনমেন্ট তোমাদের অলরেডি হয়ে গেছে। এখন সেকেন্ড অ্যাসাইনমেন্টটা প্রাণীবিজ্ঞান থেকে আসছে। প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অর্থাৎ আমরা যে শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়ি ওই অধ্যায় থেকেই মূলত অ্যাসাইনমেন্টটা আসছে। তো এই অ্যাসাইনমেন্টটাতে আমরা মূলত তোমাদের সংক্ষেপে সলিউশনটা দিতে চেষ্টা করব। তবে ট্রাই করবা অধ্যায়গুলোর তোমাদের যে মেজর পর্বগুলো আছে পর্বগুলোর অনেক দুইটা করে স্যাররা বৈশিষ্ট্য লিখতে বলছে, প্লাস এখান থেকে একটা করে এক্সাম্পল লিখতে বলছে। ওই জিনিসগুলো চাইলে নিজেদের মতো করেও লিখতে পারো। আমি যেগুলো লিখে দিব সেগুলোই লিখতে হবে এমন কোনো কথা নেই। চাইলে নিজেরাও ওগুলা নিজে থেকে লিখতে পারো বইয়ের হেল্প নিয়ে। বাট আমি তোমাদেরকে ওভারঅল ফুল অ্যাসাইনমেন্টটাই দেখিয়ে দিব। আমি একটু তোমাদেরকে অ্যাসাইনমেন্টের ছবিটা দেখাতে পারবো না হয়তো, বাট আমি পড়ে শোনাবো তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা। দেখো, তোমাদেরকে পড়ে শুনে তোমাদের কাছে নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট আছে, তাহলে তোমরা আশা করি দেখবা। আচ্ছা, ছবিটা তবুও একবার দেখাই। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছবি। এটাই হচ্ছে তোমাদের নিউ অ্যাসাইনমেন্ট। আশা করি দেখতেছো লেখাটা দেখা যাচ্ছে কিনা। তো অ্যাসাইনমেন্টটা দিছে হচ্ছে যে দেখো অ্যাসাইনমেন্টে লিখছে কি, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলোর আলোচনা। এটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, মানে শিরোনাম এটাই। তো এই শিরোনামের উপর ভিত্তি করে 5টা কোয়েশ্চেন দিছে নির্দেশনাতে। প্রথমত দিছে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম লিখতে হবে। আচ্ছা। দ্বিতীয়ত দিছে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য করতে হবে। আচ্ছা। তৃতীয়ত দিছে প্রাণীর প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে। আচ্ছা। চতুর্থতে দিছে পর্বগুলোর 2টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ, তবে সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে ওনারা লিখছে, সাধারণ বৈশিষ্ট্য বাদে, তার মানে কমন যে ক্যারেক্টার সেগুলো বাদে এক্সেপশনাল দুইটা করে প্রতিটা পর্বের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য লেখা লাগবে। আচ্ছা। 5 নাম্বারটা বললো পর্বগুলোর একটি করে শ্রেণীর প্রাণীর উদাহরণ, বৈজ্ঞানিক নামে উদাহরণ দিতে হবে। এই 5টা কোয়েশ্চেনের উপর তোমাদের মার্কিংটা তোমাদের এখানে নিচে মেবি দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে 13 থেকে 15 অতি উত্তম মার্কস। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি এটা পড়বো নিজেই। আপাতত আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি না, তোমরা জাস্ট আমার এখন বোর্ড দেখবা। বোর্ড দেখেই মোটামুটি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা আসি। প্রথম তোমার অ্যাসাইনমেন্টটা ছিল শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম। তাহলে এটা তোমার প্রাণীবিজ্ঞান বইয়ে লেখা আছে, তাও আমি তোমাকে এখানে দেখাই দিলাম। আমি এখানে তোমাদের এই যে অ্যাসাইনমেন্টের নামটা লিখলাম প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো আলোচনা। এখানে ক নং আনসারটা আমি লিখতেছি। ক 1 নাম্বার আনসারটা, এটা হচ্ছে আনসার নাম্বার ক। এই ক নাম্বার আনসারের শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ টোটাল 13টা ভিত্তি আমি এখানে লিখছি। 13টা ভিত্তি তোমরা চাইলে হুবহু সকলে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, লিখে দিতে পারো। তবে মনে রাখবা যে পাশের লাল কালারগুলো আবার লিখে দিও না। আমি একসাথে খ নাম্বারটাও দেখানোর জন্য এটা লিখছি, খ নাম্বার কোশ্চেনের আনসারটা দেখানোর জন্য। তোমরা জাস্ট কালো কালারের যে 13টা ভিত্তি লিখলাম এগুলো লিখে দিতে পারবা। 1 নাম্বার দেহের আকার। ভিত্তিতে দেহের আকারের প্রাণী কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে, মাইক্রো প্রাণী, ম্যাক্রো প্রাণী। মানে আকার অনেক ছোট অনুবীক্ষণিক, যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, আকার বিশাল বড় লাইক আমরা। ঠিক আছে। এর পরবর্তীতে সংগঠন ক্রমমাত্রাটা মূলত তোমার দেহের কোষগুলো কিভাবে সংগঠিত ওদের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। কিছু প্রাণী আছে শুধু কোষ দিয়েই গঠিত, তাহলে সেই প্রাণীগুলোকে আমরা বলবো কোষ দিয়ে সংগঠন মাত্রা গঠন, মানে দেহটা শুধু কোষ দিয়ে গঠিত, কোষীয় সংগঠন মাত্রা। কিছু প্রাণীর অনেকগুলো কোষ মিলে এবং অনেকগুলো কোষ একটা নির্দিষ্ট ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়ে একই কাজ সম্পন্ন করে, দ্যাট মিন্স ওই কোষের সমষ্টিটাকে আমরা বলি টিস্যু। তাহলে কোষ আর টিস্যু মাত্রা নিয়ে অনেক প্রাণী গঠিত হয়। কিছু প্রাণী আছে অনেকগুলো টিস্যু মিলে কিছু অঙ্গ তৈরি করে, যেমন আমাদের ব্রেন অনেকগুলো টিস্যুর সমষ্টি, আমাদের হার্ট অনেকগুলো কার্ডিয়াক টিস্যুর সমষ্টি, মানে হার্টের টিস্যুর সমষ্টি। এগুলো আমাদের অঙ্গগুলো অনেকগুলো টিস্যু নিয়ে গঠিত। তাহলে এটাকে আমরা বলবো অঙ্গ, টিস্যু অঙ্গমাত্রার গঠন। আবার অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়, যেমন ধরো পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্রতে তুমি দেখবা যে তোমার মুখ থেকে শুরু করে পায়ে পর্যন্ত অনেকগুলো অঙ্গ আছে,
তোমার পাকস্থলী আছে, তোমার ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত্র আছে, অন্ননালী আছে, অনেকগুলো অঙ্গ আছে, আছে না? আচ্ছা, তাহলে এই যে অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র, এটাকে আমরা বলবো অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এই সংগঠন ক্রমমাত্রাগুলো ভেতরের নাম তো লিখতে হবে না, জাস্ট এমনি বলতেছি, তুমি জাস্ট এই নামগুলো হেডলাইনগুলো লিখলেই চলবে। সংগঠন ক্রমমাত্রা দিয়ে আমরা হাইড্রা হোমো স্যাপিয়েন্সের পার্থক্য করব। জীবন পদ্ধতি, কিছু কিছু প্রাণী মুক্তজীবী, যেমন আমরা মুক্তজীবী, কিছু কিছু প্রাণী পরজীবী, যেমন আমাদের এই কৃমিগুলো পরজীবী। ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় সংগঠন থেকে যখন আমরা দেখি, তখন দেখো যখন আমরা ভ্রূণের বিকাশ দেখি, তখন দেখি যে প্রাণীদের ভ্রূণগুলো বাহিরের দিকে একটা স্তর সজ্জিত থাকে এবং প্রাণীদের ভ্রূণগুলো দেহের ভেতরের দিকে একটা স্তর সজ্জিত থাকে। সাথে এই যে যদি শুধু দুইটা স্তরে সজ্জিত হয় ভ্রূণ, শুধু দুইটা স্তরে সজ্জিত হইল, এটা বাহিরের স্তর, এটা ভেতরের স্তর। তাহলে বাহিরের স্তরটাকে আমরা বলি বাহিরে, যেহেতু সেহেতু একটো মানে বাহিরে। আর ডার্ম ত্বকীয় কোনো অংশ, ত্বকের অংশ ডার্ম, এখান থেকে ডার্ম থেকে আস্তে আস্তে ডার্মিস হবে, ত্বক হবে। আর যদি ভেতরেরটাকে বলি, ভেতরেরটা এন্ডো মানে ভেতরে, আর ডার্ম মানে ত্বকের অংশ। তাইলে এই দেখো ভ্রূণীয় স্তর দুইটা, দ্বিভ্রূণস্তরী। আবার হইতে পারে মাঝখানে একটা স্তর তৈরি হইল ভ্রূণের, তাহলে মাঝখানের স্তরটাকে আমরা বলবো, মাঝখানে যেহেতু মেজো সে মাঝে, মেজো ডার্ম। তাহলে এটা এখন তিন ভ্রূণস্তরী হয়ে গেছে। মজার ব্যাপার কি জানো, হাইড্রা দ্বিভ্রূণস্তরী আর মানুষ তিন ভ্রূণস্তরী, একটা পার্থক্য পেয়ে গেলাম ভ্রূণস্তর দিয়ে। এবারে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, সেম কথা। একটা প্রাণীর ভ্রূণ থেকে আস্তে আস্তে যখন বিকশিত হইতে থাকে, মানে জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকে, সে বিভাজনে মাইটোসিস সেল ডিভিশন হয়, কারণ জাইগোটটা হচ্ছে একটা দেহকোষ। এই মাইটোসিস সেল ডিভিশনের পদ্ধতিটাকে আমরা বলি ক্লিভেজ। দুইটা থেকে একটা জাইগোট শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হলো জাইগোট। জাইগোট হলো দুইটা কোষে পরিণত, দুইটা থেকে চারটা কোষ, চারটা থেকে আটটা কোষ, আটটা থেকে 16টা কোষ, 16টা থেকে 32টা কোষ, কন্টিনিউয়াসলি মাইটোসিস ডিভিশন, এটাই ক্লিভেজ। এরপর প্রতিসাম্য, প্রাণীকে কাটাকুটি করা, সমান দুই ভাগে ভাগ করার প্রসেস, সমান দুই ভাগে ভাগ করা। এই ভাগ করার ভিত্তিতে হাইড্রা হোমো স্যাপিয়েন্স মানে মানুষকে ভাগ করব। খণ্ডকায়ন, কিছু কিছু প্রাণীর দেহে ছোট 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 অনেকগুলো খণ্ড দিয়ে গঠিত হয়, যেমন প্রকৃত খণ্ডকায়ন আমরা দেখি অ্যানিলিডা পর্বটাতে। আমরা অ্যানিলিডা পর্বতে এটা একটা এক্সেপশনাল एग्जांपल হিসেবে লিখব, বৈশিষ্ট্য एग्जांपल প্লাস বৈশিষ্ট্য হিসেবে লিখব। অঞ্চলায়ন, অনেকগুলা খণ্ড যখন স্পষ্টভাবে তুমি ধরতে পারবে না, তখন ওই সবগুলা খণ্ডকে একসাথে দেখতে মনে হবে এরা আসলে একটা অঞ্চল বা একটা নির্দিষ্ট এরিয়া গঠন করছে। যেমন ঘাসফড়িংয়ের মাথা, দেহ, পিছনের অংশ, লেজের অংশ। তাহলে মাথা, দেহ, লেজের অংশ। বা আমরা যদি দেখি কিছু কিছু প্রাণী, আর্থ্রোপোডা বর্গের প্রাণীগুলোর স্পেশাল কিছু কিছু অংশ, মাথা, গ্রীবার অংশ, দেহের অংশ, ঠিক না? বা মাথা, বক্ষ, উদরের অংশ। তাহলে এই যে বিভিন্ন অঞ্চল, এই অঞ্চলগুলো কিছু কিছু অসম্পূর্ণ খণ্ড দিয়ে গঠিত হয়, এটাকে আমরা বলতেছি অঞ্চলায়ন। প্রান্তিকতা, প্রাণীর দেহে দৈহিক প্রান্ত তৈরি করা। যেমন আমি মানুষ, আমার মুখ যেদিকে, এটা হচ্ছে আমার দেহের সম্মুখ প্রান্ত মানে সামনের প্রান্ত। মুখের ঠিক অপোজিট পায়ু যেদিকে, সেটা আমার পশ্চাৎ প্রান্ত। আমাদের এই অংশটা অঙ্কীয় প্রান্ত সামনের দিকে, আমাদের এই অংশটা পৃষ্ঠীয় প্রান্ত পেছনের দিকে, ঠিক আছে? প্রান্তিকতার ভিত্তিতে তল, মানুষকে ভাগ করা। যেমন এই বরাবর ভাগ করলে এটা হবে একদম স্যাজাইটাল তল। স্যাজাইটাল মানে একটা ডান অংশ, একটা বাম অংশ। ঠিক মধ্য বরাবর ভাগ করা, দুইটা তলে ভাগ করলাম, কি তল? মধ্য তল। যদি আমাকে এই বরাবর কাটো, এই বরাবর, এটা হবে সম্মুখ তল। যদি আমাকে এই বরাবর কাটো, পেটের মাঝখান বরাবর, তাহলে ওটা হবে অনুপ্রস্থ তলে ভাগ করা। জাস্ট মানুষকে কাটাকুটি করে ভাগ করার প্রসেস। এগুলো ডাইসেকশনে লাগা আমাদের কাজ নাই, তবু ভিত্তিতে আমরা পড়াই। সিলোম, সিলোমটা কি ভাই? সহজ কথায় সিলোম হচ্ছে একটা গহ্বর। কোন ভ্রূণীয় স্তর থেকে আসে? এই মেসোডার্ম থেকে আসে। একটা গহ্বর যেখানে মেসোডার্মের কোষও থাকে, যেখানে মেসোডার্মের অনেকগুলো কোষ থাকে। যেহেতু ভ্রূণীয় স্তর মেসোডার্ম থেকে আসতেছে, তাহলে মেসোডার্মের অনেকগুলো কোষ থাকে। সবচেয়ে মজার ব্যাপার হইল
সিলোমটা আবৃত থাকবে একটা আবরণ দ্বারা, যে আবরণের নাম পেরিটোনিয়াম, যে আবরণের নাম পেরিটোনিয়াম। ঠিক আছে। আচ্ছা, সিলোমের ভিত্তিতে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করতে পারি। অ্যাসিলোমেট মানে প্রাণীদের এই যে গহ্বর, এই গহ্বরে মেসোডার্মের কোষ নেই, এই গহ্বরে প্যারেন্টাইল বা ফাঁপা কিছু কোষ। সিউডোসিলোমেট প্রকৃত না অপ্রকৃত সিলোম, মানে মেসোডার্মের কোষ আছে অল্প, বা সেটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত না, শর্ত মানা নাই কিন্তু। ইউসিলোমেট প্রকৃত সিলোমেট, মেসোডার্ম থেকে আসছে, মেসোডার্মের কোষও আছে প্লাস পেরিটোনিয়াম দিয়ে আবৃত আছে। পেরিটোনিয়াম হচ্ছে উদর গহ্বরের আবরণ। এই সিলোমটা বড় হলে হয়ে যাবে আমাদের উদর গহ্বর, ওই উদর গহ্বরের আবরণটাই পেরিটোনিয়াম। আমাদের দেহে পেরিটোনিয়াম আছে, আছে না? উদর গহ্বরকে আবৃত করে রাখছে পেরিটোনিয়াম। কিন্তু বক্ষ গহ্বরের যে অঙ্গগুলো, হৃৎপিণ্ডকে কি পেরিটোনিয়াম আবৃত করে? না, পেরিকার্ডিয়াম করে। ফুসফুসকে পেরিটোনিয়াম আবৃত করে? না, প্লুরা করে। তাহলে শুধু উদর গহ্বর অঙ্গগুলোকে পেরিটোনিয়াম আবৃত করতেছে। তাহলে উদর গহ্বরটা কই থেকে আসলো? সিলোম থেকে আসলো, ঠিক না? আচ্ছা, এরপর নটোকর্ড। সবাই জানি নটোকর্ড মানে ঠিক পিছনের দিকে এটা শক্ত স্থিতিস্থাপক দণ্ডটা, এখন এটা মেরুদণ্ড। ভ্রূণীয় অবস্থায় এটা নটোকর্ড ছিল, চিকন একটা লম্বা শক্ত ডান দণ্ড, কিন্তু এখন সেটা হয়ে গেল মেরুদণ্ড। অনেকগুলো কশেলুকার সমষ্টি, ঠিক না? নটোকর্ডের ভিত্তিতে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা যায়। যাদের নটোকর্ড থাকে তারা কর্ডেট, বা যাদের নটোকর্ড থাকে তারা কর্ডারের অন্তর্ভুক্ত। যাদের নটোকর্ড থাকে না তারা নন কর্ডারদের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বর থাকলে তারা পৌষ্টিক নালী সমৃদ্ধ, পৌষ্টিক গহ্বর না থাকলে পৌষ্টিক নালী নাই, এরকম একটা প্রাণীতে আমরা ভাগ করবো। তাহলে এই যে এই টোটাল 13 শ্রেণীবিন্যাসের ভিত্তি আলোচনা করলাম, এখানের মধ্যে এই সিলোম, প্রতিসাম্য, ভ্রূণস্তর আর সংগঠন মাত্রা দিয়ে আমরা হাইড্রা আর হোমো স্যাপিয়েন্সের পার্থক্য করতে পারবো। তাহলে এটা হচ্ছে তোমাদের ক নাম্বার কোশ্চেন শেষ। এরপর আসে তোমাদের খ নাম্বার কোশ্চেনে। তোমাদের খ নাম্বার কোশ্চেনটা কি বলে দেখি। তোমাদের খ নাম্বার কোশ্চেনটা বলে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়। তবে নির্দেশনাতে বলে দিছে শ্রেণীবিন্যাসের তিনটি ভিত্তির উপর ভিত্তি করে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়। তিনটি ভিত্তির উপর ভিত্তি করে পার্থক্য নির্ণয় করতে পারলে তোমাকে 3-3 দিয়ে দিবে, প্রতিটা কোশ্চেন 3 নাম্বার করে। তাহলে আমরা তিনটি ভিত্তি নিছি, আমরা আরো একটা বাড়াই নিছি, আমরা 4টি ভিত্তি নিছি। কি কি? সংগঠন ক্রমমাত্রা নিলাম, ভ্রূণীয় স্তর নিলাম, প্রতিসাম্যতা নিলাম, সিলোমতা নিলাম। এই 4টা ভিত্তি রাখবো, বাকিগুলো আপাতত এখন ক্যান্সেল। বাকিগুলো আপাতত এখন ক্যান্সেল। ওকে, আমরা দেখি এখন আমাদের খ নাম্বার কোশ্চেনে আনসার। খ নাম্বারে তোমাকে বলছে শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর ভিত্তি করে। তার মানে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো এখানে লিখলাম। কয়টা ভিত্তি ওনারা জানতে চাইছে? 3টা ভিত্তি জানতে চাইছে, বাট আমি এখানে তোমাকে 4টা ভিত্তি লিখে দিলাম। ভিত্তির উপর ভিত্তি করে হাইড্রা ভালগারিস, হাইড্রা এবং মানুষ, এই দুটো প্রাণীর মধ্যে পার্থক্য করতে বলছে। ফার্স্ট অফ অল, এই দুটো প্রাণী কোন কোন পর্বে, চাইলে এটা পার্থক্য আকারে লিখতে পারো, বাট এটা তোমার লিখতে হবে না, কারণ এটা শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে পড়বে না। তাহলে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটা প্রাণী। হাইড্রা CNIDARIA, নিডারিয়া পর্বের একটা প্রাণী। মানুষ ডাটা পর্বের একটা প্রাণী। তাহলে আমরা দুইটা প্রাণীর পর্বগুলো দেখলাম, হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী, মানুষ ডাটা পর্বের প্রাণী। ওকে, দ্যাটস ক্লিয়ার। এবার আসলে সংগঠন ক্রমমাত্রা। মনে রাখবেন হাইড্রা যে প্রাণীটা, যদি আমি একটু প্রাণীটা আপনাদেরকে ড্র করে দেখাই, এটা হচ্ছে হাইড্রার পদতল, যেটা মাটির বা কোনো একটা ভিত্তির সাথে লেগে থাকে। হাইড্রা সাধারণত পানিতে থাকে, মিঠা পানির প্রাণী। তো মিঠা পানিতে যে কোনো একটা অবলম্বনের সাথে এটা লাগিয়ে রাখে সে। এটা হলো হাইড্রা।
হাইপোস্টোম। হাইপোস্টোম, হাইপোস্টোমের ছোট একটা মুখ ছিদ্র থাকে, সাথে এখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা যুক্ত বিশেষ সুতাকৃতি অঙ্গ বের হয়। 6 থেকে 10টা সুতা আকৃতির অঙ্গ বের হয়, এগুলোকে আমরা বলি কোর্সিকা। আর মানুষ তো নিশ্চয়ই চিনি। তাহলে এটা হচ্ছে যে হাইড্রার দেহ, এটা হাইড্রার পদতল। This one is হাইপোস্টোম। তাহলে বলো তো হাইড্রার সম্মুখ তল কোনটা, মানে দেহের সামনের অংশ কোনটা? এটা। পিছনের বা দেহের পশ্চাৎ তল কোনটা? এটা। সম্মুখ তল মানে মুখের দিকের অংশ, পশ্চাৎ তল মানে পদতলের দিকের অংশ। কারণ হাইড্রার ক্ষেত্রে আমি বলতে পারবো না যে হাইড্রার পায়ের দিকের অংশ। হাইড্রা যেখান দিয়ে খায় সেখান দিয়ে হাগে। এটা হাইড্রার একটা বিশেষ বৈশিষ্ট্য। কেন এই বৈশিষ্ট্যটা হয়েছে? কারণ হাইড্রার দেহে বিশেষ একটা গহ্বর দেখা যায়, এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ব। যে গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন গহ্বর। সিলেন্টেরন গহ্বর, সিলেন্টেরন, সিওই, সিলেন্টেরন। নামটা সিওই, সিলোমের সাথে মিলতেছে। এই সিলোমো গহ্বর, সিলেন্টেরন গহ্বর। পার্থক্য হলো সিলেন্টেরনটা নিডারিয়াদের গহ্বর, আর সিলোম প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটাদের গহ্বর। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এখন ওদিকে না যাই, পড়াতে গেলে আসলে অনেক কিছুই পড়াতে ইচ্ছা করে থিওরিটিক্যালি, বাট আপাতত ওদিকে না যাই। তো এটা হচ্ছে হাইড্রা। আমরা এখন শুধু হাইড্রার কি দেখব? ক্রমমাত্রাগুলো দেখব। হাইড্রার দেহ, তোমরা মনে রাখবা, তোমাদের যে 9টা পর্ব আমি পড়াবো, কিছুক্ষণ পরে লিখে দিব, তোমাদের 3 নাম্বার কোশ্চেন আছে। ওই 9টা পর্বের মধ্যে প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীগুলো শুধু কোষ দিয়ে গঠিত হয়, কিন্তু এর পরের যে পর্বটা, সেই পর্বটার প্রাণীগুলোর দেহে অনেকগুলো কোষ মিলে কিছু ছোট ছোট টিস্যু গঠন করে। তার মানে হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীগুলোর দেহ কোষ টিস্যু মাত্রার গঠন। তাহলে তুমি যদি এখানে লিখো কোষীয় সংগঠন মাত্রা, তাহলে তুমি লিখতে পারবে নিডারিয়া পর্বের প্রাণীগুলো কোষ টিস্যু মাত্রা গঠন, শুধু কোষ আর টিস্যু দিয়ে গঠিত হয়। এরপর পর্বটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, তাদের অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করে। তাহলে টিস্যু অঙ্গ মাত্রার গঠন প্লাটিহেলমিনথেসে। প্লাটিহেলমিনথেসের পরের থেকে নেমাটোডা, নেমাটোডা থেকে একদম শেষ পর্যন্ত কর্ডাটা পর্যন্ত পর্বে তাদের অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়। তার মানে অঙ্গতন্ত্র মাত্রার গঠন থাকে। দ্যাট মিন্স কর্ডাটা বা মানুষের অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অঙ্গতন্ত্র মাত্রার গঠন। দেখো কোন আমরা পার্থক্য সুন্দর করে লিখে ফেললাম, ঠিক না? আচ্ছা, ভ্রূণীয় স্তর কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম হাইড্রার ভ্রূণীয় স্তর 2টা। তার মানে হাইড্রা সুন্দর করে লিখবা দ্বি ভ্রূণ স্তরী। দ্বিস্তরী লিখে দেয় অনেকে, ভুল কথা। দ্বিস্তরী মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্বিস্তরী? ভ্রূণের 2টা স্তর, দ্বিভ্রূণ স্তরী। কোনো শর্টকাট টার্ম বায়োলজিতে নেই। আর মানুষের ক্ষেত্রে সেটা হবে ত্রিভ্রূণ স্তরী। দ্যাটস ইট, ক্লিয়ার? তবে হাইড্রার ক্ষেত্রে একটা অকোষীয় স্তর থাকে, যে অকোষীয় স্তরটার নাম মেসোগ্লিয়া। তুমি চাইলে এটা দিয়ে একটা পার্থক্য লিখতে পারো। মেসোগ্লিয়া একটা অকোষীয় স্তর থাকে। আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, এই ভ্রূণীয় স্তরটা এঁকে দেখাই, ধরো এটা একটা লেয়ার, এটা একটা কোষের লেয়ার, তুমি একটু দেন এটা একটা লেয়ার। তাহলে একটু খেয়াল করবেন, যদি আমি আপনাকে দেখাই যে এটা হচ্ছে যে একটা কোষের লেয়ার, ধরে নিচ্ছি এটা হচ্ছে সবার বাইরের লেয়ার। আর ধরেন এটা হচ্ছে একটা কোষের লেয়ার, সবার ভেতরের লেয়ার, মাঝখানে কোনো কোষ টোষ নাই। তাহলে এই যে এই লেয়ারটাকে আমরা বলবো এক্টোডার্ম নামে ভ্রূণীয় স্তর। এই লেয়ারটাকে আমরা বলবো এন্ডোডার্ম নামে ভ্রূণীয় স্তর। মাঝখানে কোনো লেয়ার নাই, কোনো কোষও নাই।
তাহলে এই লেয়ারটাকে আমরা বলবো হাইড্রা বা নিডারিয়া প্রাণীদের ক্ষেত্রে এই লেয়ারটাকে আমরা বলবো মেসোগ্লিয়া। তোমার কাছে মূলত কিন্তু আসলে নিডারিয়া আর কর্ডাটার পার্থক্য জানতে চাইছে, ঠিক না? তবে যেহেতু বলে দিছে শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর ভিত্তি করে, সো আমরা অন্যদিকে যাচ্ছি না। অনেক পার্থক্য আসে, আমরা অন্যদিকে যাচ্ছি না। কিন্তু মানুষের বা ত্রিভ্রূণ স্তরের ক্ষেত্রে এই মেসোগ্লিয়াটা থাকে না। এখানে তোমার কিছু কোষ চলে আসে, যেমন আমি যদি তোমাকে দেখাই, ধরো এখানে কিছু কোষ চলে আসলে, এরকম করে করে কিছু কোষ এখানে চলে আসলো। অনেকগুলো কোষ চলে আসলো, দেখছেন? তাহলে এটা হলো এখন মেসোডার্ম। মানুষের ক্ষেত্রে আছে বা কর্ডেটদের ক্ষেত্রে আছে, নিডারিয়াদের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমাদের গেল। এরপর প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মিন্স কি? তুমি যদি একটা হাইড্রা নাও, ধরো এটা একটা হাইড্রা। প্রতিসাম্যতা মানে হচ্ছে একটা প্রাণীকে তুমি অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ, কেন্দ্রীয় অক্ষটা লম্বভাবে হইতে পারে, যেমন আমার লম্ব অক্ষ হইতে পারে, আবার অনুপ্রস্থভাবে হইতে পারে, হরাইজন্টাল ভূমির সমান্তরাল হতে পারে। ঠিক যেভাবে ভাগ করো সমান দুই ভাবে ভাগ করতে পারলে সেটাই প্রতিসাম্য। এখন আমি যদি তোমাকে বলি একটা হাইড্রা নাও, হাইড্রাকে তুমি লম্ব বরাবর, লম্ব কেন্দ্রীয় অক্ষ বরাবর, হাইড্রার লম্ব কেন্দ্রীয় অক্ষ ধরো ঠিক এটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর তুমি যদি একটা হাইড্রা 3 ডাইমেনশনালি দেখো, তাহলে তুমি যদি একটা হাইড্রা 3 ডাইমেনশনালি, এটা ধরো একটা হাইড্রা 3 ডাইমেনশনালি দেখলে তুমি দেখবা এই লম্ব অক্ষ বরাবর এই বরাবর ভাগ করলে দুই ভাগ পাবা, এই বরাবর ভাগ করলে দুই ভাগ পাবা, এই বরাবর ভাগ করলেও দুই ভাগ, এই বরাবর ভাগ করলেও সমান দুই ভাগ। তুমি লম্ব বরাবর যতবারই কাটো না কেন ইকুয়াল দুইটা ভাগ তুমি পাইতে থাকবা। এটাই হচ্ছে অরীয় প্রতিসাম্যতার বৈশিষ্ট্য, যে অরীয় প্রতিসাম্যতার প্রাণীদের 3D ভাবে যদি আমরা দেখি, ঠিক লম্ব অক্ষ বরাবর আমি যে দিক দিয়েই কাটি না কেন সেটা সমান দুই ভাগে ভাগ হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম না। মানুষের ক্ষেত্রে তোমাকে যদি মানুষ ঠিক মধ্যতল বরাবর কাটে, মিডিয়ান প্লেন, তাহলে মিডিয়ান প্লেনে মানুষকে কাটলে মধ্যতল বরাবর ঠিক সমান দুইটা অংশ হবে, এই একটা অংশ, এই একটা অংশ, ডান অংশ বাম অংশ। তাহলে মানুষের প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ঠিক না? আচ্ছা, তাহলে আজাদ করে গেছে, আমি এটা লিখে দিয়েই এরপর অংশটা দেখাবো। তাহলে প্রতিসাম্যতা, হাইড্রার প্রতিসাম্যতা হলো অরীয় প্রতিসাম্যতা। হাইড্রার না, আসলে নিডারিয়া পর্বের প্রাণীর প্রতিসাম্যতা অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্য। আর মানুষের প্রতিসাম্য, মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ক্লিয়ার না সবাই? আচ্ছা, এবার আমরা সর্বশেষ পার্থক্যটা আসে সিলোম নিয়ে। সিলোম মানে একটা গহ্বর, যে গহ্বরটা ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসবে এবং মেসোডার্মের কোষ দিয়ে গঠিত গহ্বর, যার চারদিকে একটা পেরিটোনিয়ামের আবরণ থাকবে। সহজ কথা। সিলোমকে আমরা তিন ভাগে ভাগ করি, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে যাদের বাস্তবে কোনো সিলোম নাই, যেসব প্রাণীদের, ওই এক্সাম্পলে তোমার থাকে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, তাহলে নিডারিয়া আছে না? সিউডোসিলোমেটের শুধু নেমাটোডা, এতে সিলোমটা একটু অপ্রকৃত ধরনের বা ভ্রান্ত সিলোম, এতে পেরিটোনিয়ামের আবরণ নাই, কিন্তু কিছু কিছু মেসোডার্ম থাকে। আর ইউসিলোমেট মানে প্রকৃতভাবে মেসোডার্ম থাকে, মেসোডার্ম থেকে উদ্ভূত গহ্বর, যেখানে মেসোডার্মাল কোষও থাকে এবং পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে। এর এক্সাম্পল হলো কর্ডাটা। তাহলে আসলে সিলোম যদি আমি তোমাকে বলি, হাইড্রার সিলোমেট, হাইড্রার সিলোমটা হবে এসিলোমেট। আর যদি মানুষ বা কর্ডারদের সিলোম বলি তাহলে সেটা হবে ইউসিলোমেট। আমরা অ্যাসাইনমেন্টের প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর করে হাইড্রা আর মানুষের পার্থক্য করে ফেললাম। এটা আমাদের খ নাম্বারের আনসার শেষ। আসি এবার আমরা গ নাম্বারটা পড়ি। গ নাম্বারটাতে আমাদেরকে কি বলছে? গ নাম্বারটাতে আমাদেরকে বলছে যে প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম।
9টি পর্বের নাম ইংরেজিতে লিখতে প্রতিটি পর্বের দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে 9টা পর্বে টোটাল কয়টা বৈশিষ্ট্য? 18টা বৈশিষ্ট্য। আচ্ছা, প্রতিটা পর্বের একটা করে বৈজ্ঞানিক নাম, একটা করে উদাহরণের বৈজ্ঞানিক নাম। অর্থাৎ আমি এখানে খ, গ, ঘ, ঙ তিনটা প্রশ্ন একসাথে করছি। তোমাদের 3 নাম্বার কোশ্চেনটা, এটা তো খ নাম্বার কোশ্চেন গেল, মানে 2 নাম্বার কোশ্চেনটা গেল। 3 নাম্বার কোশ্চেনটাতে তোমাদেরকে বলতেছে প্রাণী জগতের 9টা প্রধান 9টা পর্বের নাম তোমাকে লিখতে হবে ইংরেজিতে। 9টা পর্বের নাম লিখতে 3 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটাতে তোমাকে বলতেছে ওই 9টা পর্বের প্রতিটা দুটা করে বৈশিষ্ট্য লেখা। তাহলে 9 দুগুণে 18টা বৈশিষ্ট্য। তবে বৈশিষ্ট্যগুলো সাধারণ বৈশিষ্ট্য হবে না, যেমন এই 4টা পয়েন্ট দিয়ে তুমি যদি বৈশিষ্ট্য লিখো সেই বৈশিষ্ট্যগুলো সাধারণ বৈশিষ্ট্য হয়, এই পয়েন্টগুলো বাদ যাবে। এক্সেপশনাল ওই পর্বের প্রাণীগুলোদের কি কি বৈশিষ্ট্য থাকে ওগুলা লিখবা। 5 নাম্বার কোশ্চেনটা বলছে প্রতিটা পর্বে একটি করে মোট 9টি বৈজ্ঞানিক নাম লিখতে হবে। তার মানে পর্বগুলোর একটি করে মোট 9টি বৈজ্ঞানিক নাম লিখতে হবে না, কথাটা হচ্ছে যে প্রতিটা পর্বের প্রাণীদের, প্রতিটা পর্বে নিশ্চয়ই প্রাণী আছে, যে কোনো একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম তুমি প্রতিটা পর্বতে লিখে লিখে করে টোটাল 9টা পর্বের 9টা প্রাণীর 9টা বৈজ্ঞানিক নাম লিখবা। এটা হচ্ছে 5টা কোশ্চেন, একসাথে সিরিয়ালি এই কোশ্চেনটা পড়াই দিই, ঠিক না? তাহলে আমরা এখন গ নাম্বার কোশ্চেনটাতে আসি। গ নাম্বার কোশ্চেন আমরা দেখতেছি যে তোমাদের প্রাণী জগতের গ নাম্বার কোশ্চেনে বলছে প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখবে। তাহলে প্রধান পর্বগুলোর নাম লিখলাম। প্রাণী জগতের প্রধান পর্বকে আমরা দুই ভাগে ভাগ করি। যেসব প্রাণীগুলো ভ্রূণীয় দশায় ঠিক পিঠের দিকে স্থিতিস্থাপক একটা দণ্ড থাকে, যে দণ্ডটাকে আমরা বলি নটোকর্ড, সেই দণ্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। যাদের ভ্রূণীয় দশায় নটোকর্ড থাকে তাদেরকে আমরা বলি কর্ডাটা বা কর্ডেট। যাদের ভ্রূণীয় দশায় নটোকর্ড থাকে না তাদেরকে আমরা বলি নন কর্ডাটা বা নন কর্ডেট। তাহলে এখন প্রাণী জগতের এই যে প্রধান পর্ব আছে টোটাল 9টা। প্রধান পর্ব আছে টোটাল 9টা। এই 9টার মধ্যে প্রথম 8টা প্রধান পর্ব নন কর্ডেটদের, মানে যাদের ভ্রূণীয় দশায় নটোকর্ড থাকে না, মানে এদের কোনো মেরুদণ্ড নেই। শুধুমাত্র একটা পর্ব আছে যাদের ভ্রূণীয় দশায় নটোকর্ড থাকে, মানে এদের মেরুদণ্ড আছে, তাদেরকে আমরা বলি কর্ডাটা। তো তোমরা সিরিয়ালি এভাবে তো ভাগ করে লিখতে হবে না, তোমরা ডিরেক্টলি লিখে দিও। যেমন তোমরা লিখে দিবে সিরিয়ালি পরিফেরা 1 নাম্বার, নিডারিয়া 2 নাম্বার, প্লাটি হেলমিনথেস 3 নাম্বার, করে 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 কর্ডাটা একদম 9 নাম্বারটা। তোমরা সিরিয়ালি প্রাণী জগতের প্রধান পর্বসমূহ লিখে 9টা লিখে দিও। তারপর এরকম একটা ছন্দ আছে, প্রিন্স চার্লস প্লেস নাইস মিউজিক এন্ড অলওয়েজ ইটস চকলেট। প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা দিয়ে সিরিয়াল বাই পর্বগুলোর নাম আসে, একদম সিরিয়াল বাই আসবে, হুবহু বইয়ের মতো সিরিয়ালি আসবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এই 9টা কর্ডাটা। ক্লিয়ার? আসি এইবার আমাদের এই 9টা পর্ব পড়া শেষ। ভালো কথা, এই 9টা পর্বে থেকে প্রতিটা পর্বে 2টা করে বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে আমি প্রতিটা পর্বে 2টা করে বৈশিষ্ট্য কিভাবে লিখব দেখি আমি সিরিয়ালি লিখতে পারি কিনা। দেখেন, সর্বপ্রথম আপনার কাছে আসবে পরিফেরা পর্ব। আমি সিরিয়ালি একদম তোমাদেরকে পর্বের নামগুলো কিন্তু ইংরেজিতে লিখিও, ইংরেজিতে লিখতে বলছে স্যাররা, তো সবকিছু তাই ইংরেজিতে লিখতেছি। সর্বপ্রথম পরিফেরা নামটা নিলাম, পরিফেরা পর্বটা নিলাম। এদের স্বাভাবিক বৈশিষ্ট্য না, যেমন সিলোম, ভ্রূণস্তর, তারপরে সংগঠন ক্রমমাত্রা, প্রতিসাম্য, এগুলা না, এগুলো বাদে এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য। যেমন একটা যদি পরিফেরা প্রাণীকে আমি তোমাকে দেখাই, পরিফেরা প্রাণীগুলোর দেহে অনেক ছোট ছোট কিছু গহ্বর থাকে, প্রকোষ্ঠ থাকে, ছোট ছোট প্রকোষ্ঠ। এই ছোট ছোট প্রকোষ্ঠগুলোর মাঝখানে কিছু চিকন চিকন নালী থাকে, ঠিক? তাহলে এই পরিফেরা পর্বের প্রাণীগুলোর ছোট ছোট প্রকোষ্ঠগুলোর মাঝখানে কিছু নালিকা থাকে, আর এই নালিকাগুলো দেহের বাইরে উন্মুক্ত, মানে একটা ছিদ্র দ্বারা বাইরের সাথে সংযুক্ত। তাহলে এই তো একটা ছিদ্র, এই তো ছিদ্র, এই তো ছিদ্র, এই তো ছিদ্র,
আচ্ছা, এগুলো সবগুলো এসে বড় একটা গহ্বরের সাথে মিলিত হয়। বড় একটা গহ্বরে এখানে এসে মিলিত হয়। পরিফেরা পর্বে এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। তাহলে অস্টিয়া নামক ছোট ছোট কিছু ছিদ্র থাকে। তাহলে ছিদ্রের নাম, এক নাম্বার বৈশিষ্ট্য অস্টিয়া দিতে পারি। অস্টিয়া কি? ছোট ছিদ্র, ঠিক না? আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য কি? আমি তো দুইটা করে লিখে দিই বৈশিষ্ট্য, তোমাদের ইচ্ছা মতো দুইটা করে লিখবা। প্রতিটা পর্ব থেকে দুইটা করে বৈশিষ্ট্য লিখতে বলছে। আমি 9টা পর্বেরই তিনটা করে বৈশিষ্ট্য লিখে দিই। তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখবা। ব্যাখ্যা দিয়ে লিখাচ্ছি। এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে একটু হইলো প্রথম অধ্যায়ে একটু তোমাদের রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার না বাচ্চারা? তাহলে এখন দেখি অস্টিয়া। অস্টিয়া নামক কিছু ছোট ছোট ছিদ্র থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিদ্রগুলো দিয়ে পানি সহ বিভিন্ন খাদ্য উপাদান সাগর বা এই প্রাণীগুলো যে জলভূমিতে আছে সেই জায়গা থেকে প্রবেশ করবে, ওদের দেহে প্রবেশ করবে। দেহে প্রবেশ করে এগুলো দেহে একটা বড়, এই যে বড় ছিদ্রটা, এই যে এই ছিদ্রটা, এই বড় ছিদ্রটাতে আসবে। এই বড় ছিদ্রটার নাম হলো অস্কুলাম। অস্কুলাম নামে একটা বড় ছিদ্রে আসে। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, এই যে ছোট ছোট কিছু ছিদ্র দিয়ে পানি টানি ঢুকলো, তাহলে এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে, ছিদ্রগুলোর নাম অস্টিয়া, এই ছিদ্রগুলো দিয়ে পানি টানি ঢুকলো বা বিভিন্ন খাদ্য উপাদান ঢুকলো, এরা ঢুকে একটা বড় ছিদ্রতে আসে বা একটা বড় গহ্বরে আসে। এই বড় গহ্বরটার নাম স্পঞ্জোসিল, নট অস্কুলাম, দিস ইজ স্পঞ্জোসিল। নামে শেষে সিল আছে, মনে রাখবা সিলোম, সিলেন্টেরন। এই সি শব্দটা যদি থাকে, সিল এরকম টাইপের শব্দ যদি থাকে, সিল, সিলেন্টেরন, সিলোম, এরকম সিল জাতীয় শব্দগুলো থাকলে এগুলো দ্বারা বোঝানো হয় গহ্বর। ক্লিয়ার? তাহলে স্পঞ্জোসিল নামে একটা গহ্বরে আসলো, তার থেকে দেহের সামনের দিকে একটা বড় উন্মুক্ত ছিদ্রপথ আছে। খাদ্যগুলো ঢুকে গহ্বরে এসে ধরো এই প্রাণীর পুষ্টি সাধন করে অস্কুলাম নামক এই বড় ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে দেহাভ্যন্তরে আমরা পাইলাম স্পঞ্জোসিল গহ্বর। তাহলে আমরা পাইলাম স্পঞ্জোসিল, এটা দেহ অভ্যন্তরে, দেহের অভ্যন্তরে, দেহাভ্যন্তরে, দেহের অভ্যন্তরে। সাথেই আমরা পাইলাম দেহের সম্মুখে অস্কুলাম, দেহের সম্মুখে অস্কুলাম। আর কি পাইতে পারি? আর কি পাইতে পারি? ভাইয়া এদের দেহে কিছু ছোট 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 কোষ থাকে, কিছু ছোট ছোট কাঁটা থাকে। কোষও থাকে, কাঁটাও থাকে। আচ্ছা, কাঁটাগুলো তো বলা হয় স্পঞ্জিন বা স্পিকিউল, একই কথা। যে কোষগুলো থাকে, এই যে প্রকোষ্ঠগুলো, এই প্রকোষ্ঠগুলো কিছু ছোট ছোট কোষ দিয়ে গঠিত হয়, এদের নাম কোয়ানোসাইট, কোয়ানোসাইট। তাহলে কিছু ছোট ছোট গহ্বর বা প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলোর নাম কোয়ানোসাইট। এবার আসো, সাথেই তোমাদেরকে একটা করে एग्जांपल দিতে বলছে না? তাহলে আমরা এখন এটা গ নাম্বার आंसर তো করে ফেলছি। ঘ নাম্বারের বৈশিষ্ট্য প্লাস উ নাম্বারের एग्जांपल একসাথে লিখব। ঘ আর উ একসাথে দিচ্ছি आंसर, ঘ আর উ আমাদের একসাথে হচ্ছে आंसर। তাহলে এখানে एग्जांपल হিসেবে আমরা কি লিখতে পারি? স্কাইফা gelatinosum और स्पॉन्जिला লেকাস্ট্রিস, যে কোনো একটা एग्जांपल আপনি লিখে দেন, বৈজ্ঞানিক নাম। এটার বাংলা নাম স্কাইফা, আপনাকে ইংরেজিতে লিখতে হবে, বৈজ্ঞানিক নামটাই তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে। আর এটার নাম হচ্ছে যে
পঞ্চশীল মানে স্পঞ্জ। ক্লিয়ার? আমাদের পরিফেরা শেষ। এরপর আমরা এখন দ্বিতীয় যে পর্বটাতে ঢুকবো সেই পর্বটার নাম হলো নিডারিয়া। পর্বের নাম কি? নিডারিয়া। ওকে, তাহলে আমরা এখন নিডারিয়া পর্বতে ঢুকি। আসি, নিডারিয়া নামটায় সি দিয়ে শুরু হয়, অনেকে প্রোনাউন্সিয়েশনে বা বানানে একটু ভুল করতে পারো, নিডারিয়া নামটা সি দিয়ে শুরু হয়। হ্যাঁ, তো নিডারিয়া পর্বের একটা প্রাণী কিছুক্ষণ আগে আমি আসছি, আরেকবার আসতেছি। নিডারিয়া পর্বের একটা প্রাণী আছে তোমার হাইড্রা। তোমাদের পাঠ্যপুস্তকে এটা আছে, পড়ানোর ক্ষেত্রে হাইড্রা। তো এই যে হাইড্রা আছে, এই হাইড্রার দেহের ভিতরে একটা গহ্বর থাকে। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভিতরে একটা বিশেষ গহ্বর থাকে। এই গহ্বরটাকে কি বলা হয়? এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ওটাকে আমি একটা ব্যাখ্যা না যাই, আমি তোমাদের এখানে বৈশিষ্ট্যতে একটা বৈশিষ্ট্য লিখে দিই। সিলেন্টেরনটা লিখতে পারো চাইলে, সিলেন্টেরন দৈহিক গহ্বর। সেকেন্ডে তুমি যেটা লিখতে পারো, এই প্রাণীগুলোর দেহে বিশেষ অনেক ধরনের কোষ দেখা যায়। এটা দ্বিভ্রূণস্তরী বলছিলাম, তাহলে একটোডার্ম এন্ডোডার্ম দুটো ভ্রূণস্তর। একটোডার্মে বিশেষ কিছু কোষ দেখা যায় এই প্রাণীগুলোর দেহে। এই কোষগুলোকে আমরা বলি নিডোসাইট কোষ। কি কোষ ভাই? নিডোসাইট। কোন কোষের নামের শেষে যদি সাইট থাকে তাহলে সেটা পরিণত কোষ। এরা অপরিণত অবস্থায়, এদের নাম ছিল নিডোব্লাস্ট। কোন কোষের নামের শেষে যদি ব্লাস্ট থাকে তাহলে সেটা অপরিণত কোষ। নামের শেষে সাইট থাকলে পরিণত কোষ। তাহলে এই নিডোসাইট গুলো শিকার ধরতে সহায়তা করে। তাহলে তুমি লিখে দিতে পারো নিডোসাইট নামক বিশেষ কোষ দেখা যায়। ভেরি সিম্পল। আচ্ছা, এই পর্বের প্রাণীগুলো সাধারণত পলিপ মেডুসা নামে দুই ধরনের জীবদ্দশা দেখা যায়। পলিপ একটা স্থির জীবদ্দশা। এই দশার প্রাণীগুলো সাধারণত স্থিরভাবে কোন একটা জিনিসের সাথে আবদ্ধ হয়ে পানিতে বসে থাকে। যদি জীবনের তাগিদ হয় তখনই তারা হাঁটাচলা করবে, আদারওয়াইজ স্থির থাকে। আর মেডুসা একটা চলনশীল জীবদ্দশা। এই দশার প্রাণীগুলো সাধারণত সব সময় পানির মধ্যে চলতে থাকে, সব সময় চলতে থাকে। এই পর্বের দুটো এক্সাম্পল বলি। হাইড্রা তো অলরেডি বলেই দিলাম, হাইড্রা ভালগারিস। আরেকটা এক্সাম্পল অরেলিয়া অরিটা। হাইড্রা ভালগারিস মানে হাইড্রা, অরেলিয়া অরিটা মানে জেলি ফিশ। জেলিফিশ নট তার মধ্যে জেলিফিশ। তাহলে আমরা এই পর্বেরও দুইটা ক্যারেক্টার পাই। এরপর আমরা 3 নম্বর পর্বটাতে যাই, প্লাটিহেলমিনথেস। তাহলে দেখো অ্যাসাইনমেন্ট খুব সহজ যদি অ্যাক্টিভ থাকে তোমার মগজ। ঠিক না ভাইয়ারা, বাপুরা? তাহলে এখন প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা একসাথে করে দিই, কি বলো? দুইটাই কৃমির পর্ব তো। নেমাটোডা কৃমি কিভাবে হচ্ছে জানো? হেলমিন্থ শব্দটার মানে হচ্ছে কৃমি। এখানেও কিন্তু হেলমিন্থ আছে। নেমাথেলমিনথেস এর মেইন নাম, নেমাথেলমিনথেস। হেলমিনথেস মানে কৃমি। আচ্ছা, দুইটাই কৃমির পর্ব। এই দুটো পর্বে কমন কি ক্যারেক্টার আছে, কমন কি ক্যারেক্টার থাকে সেটা একটু যদি আমরা দেখি। আচ্ছা, আসি আমরা প্লাটিহেলমিনথেস
যে দৈহিক আবরণ, দেহের আবরণ, সে আবরণটা দেখব এপিডার্মিস। এপিডার্মিস আবরণ, কিন্তু এর আবরণ ইলাস্টিন। ইলাস্টিন একটা ইলাস্টিক জাতীয় বস্তু, তার মানে এই প্রাণীগুলো নিজেদেরকে ইলাস্টিকের মতো সংকুচিত প্রসারিত করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে এদের যেহেতু কৃমি, রক্ত খাইতে হবে না, হুক থাকতে হবে, হুক বা চোষক, হুক বা চোষক, এগুলো সব এক্সেপশনাল বৈশিষ্ট্য। এই প্রাণীগুলো যদি তুমি দেখো, এটা একটা গোলকৃমির চিত্র। গোলকৃমির চিত্রতে দেখো তার পাকস্থলীটা বা পুরো পৌষ্টিকনালীটা, এটা গোলকৃমির পৌষ্টিকনালী, এটা হচ্ছে পুরোটা গোলকৃমির পৌষ্টিকনালী। দেখছো ভালো করে? মানে গোলকৃমি নিজেও হচ্ছে যে তোমার একদম সোজাসুজি মুখ থেকে শুরু করে পায়ের পর্যন্ত একটা দেহ, তার ভিতরে পৌষ্টিকনালীটা একদম সোজাসুজি। তার মানে গোলকৃমিকে যদি একটা নল ধরি, তাহলে ওর ভিতরে একটা নল আছে, ঠিক না? তাহলে হবে কি, নলের ভেতরে নল সদৃশ গঠন, নলের ভেতরে নল সদৃশ গঠন। দুটো ইজি ক্যারেক্টার পেয়ে গেলাম। দুইজনের ক্ষেত্রে কমন একটা ক্যারেক্টার লিখে দিতে পারো, এদের রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র নেই। এদেরও সেম, রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র নেই। ভাই এক্সাম্পল দেন। টেইনিয়া, সলিয়াম, ফেসিও, ফেসিওলা, হেপাটিকা। টেইনিয়া, সলিয়াম, ফিটা কৃমি, ফেসিওলা, হেপাটিকা, যকৃৎ কৃমি। বৈজ্ঞানিক নাম দিতে বলছে, বৈজ্ঞানিক নাম লিখে দাও। এখানে এক্সাম্পল দাও। সর্বপ্রথম যে এক্সাম্পল হবে সেটা হবে অ্যাসকেরিসলাম ব্রিওয়েডেস। এটা এক্সাম্পল অবশ্যই লিখতে হবে, গোলকৃমি। এটা এক্সাম্পল অবশ্যই লিখতে হবে। এছাড়াও লিখতে পারো লোয়া, লোয়া চোখ কৃমি, চোখের মধ্যে হয় এই কৃমিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের প্লাটিহেলমিনথেস নেমাটোডা মোটামুটি শেষ। এবার আমরা আসি মলাস্কা। মলাস্কা, মলাস্কা, মলাস্কা। মলাস্কা পর্বের এক্সাম্পল তো শামুক, তোমরা নিশ্চয়ই জানো। মলাস্কা পর্বের এক্সাম্পল শামুক, ঠিক না? মলাস্কা পর্বের এক্সাম্পল শামুক। তাহলে মলাস্কার বিশেষ একটা ক্যারেক্টার হচ্ছে যে এদের দেহ আবরণ মেন্টল, মেন্টল দেহ আবরণ, ঠিক? এদের মুখের ভিতর খাদ্য কাটার জন্য একটা বিশেষ ধারালো জিহ্বা থাকে, সেই জিহ্বাটার নাম হচ্ছে রেডুলা। তারপরে সেই জিহ্বাটা কাইটিন নির্মিত। কাইটিন, কাইটিন একটা পলিস্যাকারাইড জাতীয় যৌগ। কাইটিন নির্মিত রেডুলা মুখে থাকে। এতটুকু তো মোটামুটি আমরা ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, এরপরে এই প্রাণীগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু রক্তকণিকা দেখা যায়। তারপরে এই প্রাণীগুলোর রক্তকণিকাটা আমি তোমাদেরকে না বলি, কারণ রক্তকণিকাটা তোমার এক্সেপশনাল বৈশিষ্ট্য, আবার অনেক এক্সেপশনাল নিতে পারে। রক্ত সংবহনটা বলতে পারো। এই মলাস্কা আর আর্থ্রোপোডা রক্ত সংবহন উন্মুক্ত বা মুক্ত সংবহন, মানে দেহ গহ্বরে রক্ত ঢুকে। যদি এমন কোনো দেহ গহ্বর থাকে যে দেহ গহ্বরে রক্ত ঢুকে, তাহলে সেই দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। তার মানে এদের রক্ত সংবহন অর্ধোন্মুক্ত হিমোসিল। তাহলে রক্ত সংবহন, এদের রক্ত সংবহন অর্ধ উন্মুক্ত।
বা মুক্তটাকে আমরা বলতে পারি হাফ হিমোসিল। এই দেখো COEL, এই সিল নাম যেখানে থাকবে সেখানে বলছিলাম গহ্বর হবে। তো রক্ত যদি দেহ গহ্বরে ঢুকে তাহলে সেটা হবে হিমোসিল। মানুষের রক্ত দেহ গহ্বরে ঢুকে, মানুষের রক্ত তো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ধমনী দিয়ে বের হবে, সারা দেহের কোষ থেকে শিরা দিয়ে রক্ত সংগৃহীত হয় আবার হৃৎপিণ্ডে আসবে, মাঝখানে ধমনী এসে মিলিত হবে কৈশিক জালিকায়। তাহলে হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক জালিকা, শিরা, আবার হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক জালিকা, আবারও শিরা, এগেইন হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক জালিকা, শিরা। কোনো গহ্বরে ঢুকে না তো। কিন্তু এই যে মলাস্কা আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একদম উন্মুক্ত গহ্বর সংবহন দেখা যায়। মানুষের অ্যানেলিডাতে সংবহনটা বদ্ধ। ক্লিয়ার? আচ্ছা, এর एग्जांपल কি লিখতে পারি আমরা? যেমন তুমি একটা কমন एग्जांपल লিখতে পারো পিলা গ্লোবোসা। এটা বাংলা নাম হচ্ছে আপেল শামুক। আপেল শামুক, পিলা গ্লোবোসার বাংলা নাম কি? দেখতে আপেলের মতো, এজন্য আপেল শামুক। ল্যামিলিডেন্স মার্জিনালিস ঝিনুক। অক্টোপাস ভালগারিস, অক্টোপাস। ক্লিয়ার? আচ্ছা, তো আসি এবার আমরা এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো অ্যানেলিডা। আমাদের দেখো ঘর মোমেন্ট আমরা একসাথে অ্যানসার করতেছি, হ্যাঁ? তাহলে এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো অ্যানেলিডা। আমি আর বেশি বড় করব না, একটু দ্রুত বলে দিই। অ্যানিলিডস বা অ্যানেলিডা। অ্যানেলিডা পর্ব দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত, অনেকগুলো খণ্ড থাকে দেহের মধ্যে, অনেকগুলো খণ্ড থাকে। যেমন চোখ, কেঁচো, অ্যানেলিডা পর্বের প্রাণী। তাহলে অনেক খণ্ড যুক্ত, তার মানে প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট। ঠিক না? আচ্ছা, এদের চলন অঙ্গ যেটা, মানে দেখবা চোখ বা কেঁচো গায়ের পাশে এরকম কিছু কিছু ছোট ছোট কাঁটার মতো গঠন থাকে। এগুলোকে বলা হয় সিটি বা প্যারাপোডিয়া। তাহলে চলন অঙ্গ যেটা, সেই চলন অঙ্গ হচ্ছে যে সিটি বা প্যারাপোডিয়া। এদের যে রেচন অঙ্গ, প্রতিটা খণ্ডেই নালীযুক্ত রেচন অঙ্গ থাকে, প্রতিটা খণ্ডে। রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ও আমি বলতে ভুলে গেছি, তুমি যদি প্লাটিহেলমিনথেস পর্বটাতে আরেকটা এক্সেপশনাল বৈশিষ্ট্য লিখতে চাও, প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গে অনেকগুলো রেচন নালীর সাথে কিছু বিশেষ কোষ থাকে। ওই বিশেষ কোষের নাম শিখা কোষ। তুমি যদি প্লাটিহেলমিনথেস এর এক্সেপশনাল কিছু লিখতে চাও, 3 নাম্বার পর্বটাতে প্লাটিহেলমিনথেস, তাহলে তুমি এদের রেচন অঙ্গের বিশেষ কোষটা লিখতে পারো। রেচন অঙ্গে এদের বিশেষ কোষ থাকে, কোষগুলোর নাম শিখা কোষ। এটা মেডিকেল অ্যাডমিশনে আসে, তো এজন্য এটা বলতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো তাই লিখে দিলাম। ওকে, এটা লিখে নাও। এটা হচ্ছে তোমাদের এই পর্বের 3টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে প্রোকোফোর লার্ভা দেখা যায়। তোমার যেটা ইচ্ছে তুমি যেটা লিখো, প্রোকোফোর লার্ভা দশা। প্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। এখানে एग्जांपल আমরা কি দিব? এখানে एग्जांपल আমরা দিব হিরুডো মেডিসিনালিস। জো না, সবার আগে কেঁচো দাও। মেটাফায়ার, মেটাফায়ার ওস্থিও
জোন। এটা হলো কেঁচো, এটা হলো জোক। ওকে, এরপর আসি আমরা আর্থ্রোপোডায়। তাহলে এগুলো তো আশা করি বুঝতেছি না। এরপর আসি আমরা আর্থ্রোপোডায়। আর্থ্রোপোডা পৃথিবীর সবচেয়ে বড় পর্ব, পৃথিবীর সবচেয়ে বড় পর্ব। about 65% অফ অ্যানিমাল এখানে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা। আর্থ্রোপোডার কমন ক্যারেক্টার তোমরা যদি ঘাস ফড়িং করো তাহলে ইজিলি বুঝবা, খুব সহজ। আর্থ্রোপোডাতে কমন ক্যারেক্টার যদি লিখতে চাও, ঘাস ফড়িং বা তেলাপোকা কম্পেয়ার করলে ঘাস ফড়িং বা তেলাপোকার সন্ধিযুক্ত পা থাকে না, মানে পায়ের মধ্যে কাটা কাটা কিছু যুক্ত পা থাকে না, তাহলে এদের কমন একটা ক্যারেক্টার চলে আসে সন্ধিযুক্ত পা। সন্ধি মানে ছোট ছোট কাটা, সন্ধিযুক্ত পা এক নম্বর বৈশিষ্ট্য। দেহ কি নির্মিত? কাইটিন নির্মিত, তাহলে কাইটিন আবরণ 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে? রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গটা এক্সেপশনাল, ম্যালপিজিয়ান নালিকা। মানুষের রেচন অঙ্গের একটা পার্ট আছে ম্যালপিজিয়ান বডি। ঠিক আছে, আচ্ছা। এরপরে শুঙ্গ বা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা থাকে। ঘাস ফড়িং অথবা তেলাপোকা দিয়ে লিখে ফেললাম। এক্সেপশনাল তেলাপোকা তো আছে, তাহলে পেরিপ্ল্যানেটা আমেরিকানা লিখতে পারো। ঘাস ফড়িং এর বৈজ্ঞানিক নাম লিখতে পারো পয়কিলোসেরাস, পয়কিলোসেরাস পিকটাস। আরো লিখতে পারো এপিস ইন্ডিকা, আরো লিখতে পারো মাস্কা ডোমেস্টিকা। তোমার যেরকম ইচ্ছা আরো লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। ওকে, ক্লিয়ার? আর্থ্রোপোডা শেষ, এটা মুছে দিই। আমি একসাথে বৈশিষ্ট্য লিখতেছি, বৈশিষ্ট্যগুলো কিন্তু আবার 4 নাম্বার কোশ্চেনের আনসার। বৈশিষ্ট্য আলাদাভাবে লিখবা, উদাহরণ আলাদাভাবে লিখবা, একসাথে বৈশিষ্ট্য উদাহরণ লিখে দিও না। 4 নাম্বারে বৈশিষ্ট্য 2টা করে বৈশিষ্ট্য লিখবা, 5 নাম্বারে গিয়ে প্রতিটা পর্ব লিখে পর্বগুলো একটা একটা করে एग्जांपल লিখবা। আমি একসাথে দেখাচ্ছি কারণ একসাথেই পড়ানোর সময় আমরা একসাথেই পড়াই। ক্লিয়ার? আচ্ছা, ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা এসব প্রাণীগুলোর ক্ষেত্রে এখানে মূলত একটা প্রাণীর एग्जांपलই আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোপেকটেন ইউরিয়াক্যান্থাস। অ্যাস্ট্রোপেকটেন ইউরিয়াক্যান্থাস তারা মাছ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট, এখানে একটা एग्जांपल মনে রাখলে চলে। এই প্রাণীগুলোতে যদি আমি একটা তারা মাছ আঁকি, তাহলে দেখো তারা মাছের ঠিক মাঝখান বরাবর কিছু খাঁজ থাকে, গর্ত। এই খাঁজগুলোকে বলা হয় অ্যাম্বুলেক্রাল খাঁজ। কি খাঁজ? অ্যাম্বুলেক্রাল খাঁজ। সো আমরা একটা ক্যারেক্টার লিখে দিতে পারি, দেহে অ্যাম্বুলেক্রাল খাঁজ আছে। এই প্রাণীগুলো সব প্রাণীগুলো সামুদ্রিক, সব প্রাণী সামুদ্রিক। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এর আগে কিন্তু সব প্রাণী সামুদ্রিক পাইনি। পরিপেরানের এরিয়া সব প্রাণী সামুদ্রিক না, কিছু প্রাণী স্থলজ। এখানে সব প্রাণী সামুদ্রিক।
যেহেতু সব প্রাণী সমুদ্রে থাকে মানে পানিতে থাকে, তাহলে বিশেষ পানি সংবহন তন্ত্র দরকার। তাহলে বিশেষ পানি সংবহন তন্ত্র বিদ্যমান। বিশেষ কিছু চলন অঙ্গ থাকে। তারা মাছকে যদি তুমি কাটো, তারা মাছের দেহে এরকম কিছু চলন অঙ্গ দেখবা। তারা মাছের দেহে এরকম কিছু চলন অঙ্গ দেখবা। এই চলন অঙ্গগুলোকে আমরা বলি নালী পথ, নালিকা পথ, টিউবফিট। ক্লিয়ার? তারা মাছের এক্সাম্পল অ্যাস্ট্রোব্যাক্টেরিয়া ইউরিয়াকান্থাস। তাহলে এই বৈশিষ্ট্যটা 4 নম্বরে লিখবা। 5 নম্বরে এসে যখন ইকাইনোডার্মাটা লিখবা তখন সেখানে এই এক্সাম্পলটা লিখে দিবা, বৈজ্ঞানিক নাম লিখবা। পাশে বাংলা নাম তোমার ইচ্ছা হলে লিখো, না ইচ্ছা হলে সমস্যা নেই। কোশ্চেনে বৈজ্ঞানিক নামে লিখতে বলছে, বৈজ্ঞানিক নাম লিখবা। সবার শেষে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট তো আমরা সবাই জানি ভাই, এটা কি পড়া হয় না? ওকে, তাও একটু বলে দিই, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের অন্তর্গত আমরা একটু বলে দিই। কোঅর্ডিনেট মানুষ নিয়ে কিছু ভাবলেই চলে আসে। এটার এক্সাম্পল কি দিব? কত এক্সাম্পলই আছে, বাঘ দিয়ে একবার, প্যান্থেরা, টাইগার থেকে টাইগ্রিস। যদি সিংহ দিই, প্যান্থেরা, লায়ন থেকে লিও। হোমো স্যাপিয়েন্স তোমার ইচ্ছে হলে দাও না, অসুবিধা কি? যে কোনো একটা মাছের নাম দাও না, টেনোয়ালুসা, এলিশা দাও, তোমার যা ইচ্ছা তাই দাও। কর্ডাটাতে কি থাকে ভাই? নটোকর্ড থাকে। পরে নটোকর্ড কিসে পরিণত হয়? মেরুদণ্ডে। তবে এই কাহিনী সবার হয় না। স্নায়ুরজ্জু থাকে। স্নায়ুরজ্জু কিসে পরিণত হয়? মস্তিষ্ক প্লাস স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কোনটা? মস্তিষ্ক থেকে যে স্পাইনাল কর্ডটা আমাদের এখান দিয়ে প্রতিটা ভার্টিব্রার মাঝখান দিয়ে নামে, স্পাইনাল কর্ড একদম স্যাক্রাল টু পর্যন্ত নামে, এটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। তবে এই কাহিনীও সবার হয় না। 3 নম্বর ক্যারেক্টার কি পাবো? এন্ডোস্টাইল থাকে। কিসে পরিণত হয়? থাইরয়েড গ্ল্যান্ড। হৃৎপিণ্ড কোন দিকে? সামনের দিকে না অঙ্কীয় দিকে। লেজ সবার থাকে, থাকে না, তাই লেজটা লিখলাম না। এগুলি শেষ। প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, টেনোয়ালুসা, এলিশা, হোমো স্যাপিয়েন্স, শেষ। তাহলে শেষবারের মতো বলে দিই, ক নাম্বারে তুমি কি লিখবা? জাস্ট কোশ্চেনটা কি? কোশ্চেনটা আবার ভুলে গেছি। ক নাম্বারে তুমি লিখবা শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম, 13টা ভিত্তির নাম। খ নাম্বারে বা 2 নাম্বার কোশ্চেনে হাইড্রা আর মানুষের পার্থক্য, যে 4টা পার্থক্য দেখাইছে 4টা লিখে দিলেই চলবে। গ নাম্বারে প্রাণী জগতের পর্বগুলোর নাম ইংরেজিতে, পরিফেরা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত ইংরেজিতে লিখবা। 4 নাম্বার কোশ্চেনে পর্বগুলো 2টা করে শনাক্তকারী বৈশিষ্ট্য, আমি অনেকগুলো 3-4টা করে দেখাচ্ছি, তুমি প্রতিটা পর্ব লিখবা। 4 নাম্বার কোশ্চেন, ধরো মলাস্কা পর্ব লিখছে, তার 2টা বৈশিষ্ট্য, শেষ। এরপরে অ্যানিলিডা পর্ব 2টা বৈশিষ্ট্য, শেষ। আর্থ্রোপোডা পর্ব 2টা বৈশিষ্ট্য, শেষ। ইকানোডার্মাটা পর্ব 2টা বৈশিষ্ট্য, শেষ। কর্ডাটা 2টা বৈশিষ্ট্য, শেষ। পরিফেরা 2টা বৈশিষ্ট্য, শেষ। নিডারিয়া 2টা বৈশিষ্ট্য, শেষ। 5 নাম্বারে গিয়ে আবার পরিফেরা একটা বৈজ্ঞানিক নামের एग्जांपल, নিডারিয়া একটা বৈজ্ঞানিক নামের एग्जांपल, যেমন পরিফেরা স্কাইবা জেলাটিনোসা, নিডারিয়া অরেলিয়া অরেটা, প্লাটিহেলমিনথিস পেসিওলা হেপাটিকা, নেমাটোডা অ্যাসকারিস লাম্ব্রিকোইডিস। এম করে সিরিয়ালি এসে কর্ডাটা
হোমো স্যাপিয়েন্স অর টেনোডাসেরিয়া একটা করে লিখতে বলছে, একটা করে লিখলে 3 3 দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট অ্যাসাইনমেন্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।